জুলাই নৃশংসতায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদন মধ্য ফেব্রুয়ারিতে প্রকাশ করা হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে একথা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে একথা জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত অপরাধের তদন্তের জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান। বলেন, মধ্য ফেব্রুয়ারিতে 6টি স্বাধীন কমিশনের রিপোর্টও প্রকাশ হবে। এই প্রতিবেদনগুলো একে অপরের পরিপূরক হতে পারে। পরে বৈঠকে প্রধান উপদেষ্টা জাতিসংঘের মানবাধিকার প্রধানকে রোহিঙ্গা সংকট সমাধানে সমর্থন করার আহ্বান জানান। বলেন, সম্প্রতি মিয়ানমার থেকে কয়েক হাজার নতুন রোহিঙ্গা নাগরিকের আগমনের পর অবস্থা আরও খারাপ হয়েছে। অনুপ্রবেশ রোধে রাখাইনে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল তৈরি করা জরুরি। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে পাচার হওয়া বিলিয়ন ডলারের অর্থ ফিরিয়ে আনতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের সহায়তা চেয়েছেন। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ক্রিস্টিন লাগার্ডের সাথে বৈঠক করেন। এ সময় অধ্যাপক ইউনূস ক্রিস্টিন লাগার্ডকে বলেন, স্বৈরাচারী শাসকের ঘনিষ্ঠ ধনকুবেরেরা শুধুমাত্র দেশের ব্যাংকিং খাত থেকে প্রায় 17 বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে এবং শেখ হাসিনার 15 বছরের শাসনামলে প্রতি বছর 16 বিলিয়ন ডলার করে দেশ থেকে পাচার হয়েছে। এটি ছিল একটি বিশাল ডাকাতি। পরে ক্রিস্টিন লাগার্ড বাংলাদেশ এই অর্থ পুনরুদ্ধার ও দেশে ফেরানোর জন্য IMF-এর সাহায্য নেওয়ার সুপারিশ করেন। শুধু রাজনৈতিক দল নয়, দেশ গঠনে সব জাতিগোষ্ঠীকে নিয়ে ঐক্য করা প্রয়োজন, নয়তো জুলাই আন্দোলন সার্থক হবে না। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে উঠে আসে এসব কথা। সেখানে রাজনীতিবিদরা বলেন, অভ্যুত্থানের ঘোষণাপত্রের আইনি ভিত্তি নিয়ে আলোচনা জরুরি। এছাড়া সংস্কার বাস্তবায়নের জন্য নির্বাচনের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে জাতীয় ঐক্য নিয়ে এই সেমিনারের আয়োজন করে ইউনিটি ফর বাংলাদেশ। সেখানে অংশ নেন রাজনীতিক, সাংবাদিক সহ বিশিষ্টজনেরা। নেতারা বলেন, দলগুলো সংস্কারের জন্য প্রস্তুত, তবে নির্বাচনের আগে যেমন ন্যূনতম সংস্কার দরকার, তেমনি সংস্কার বাস্তবায়নের জন্য ভোট জরুরি। এছাড়া অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়া নিয়েও সমালোচনা করেন তারা। বিপ্লব করে একটা দল যখন ক্ষমতা হবে, তাকেও কিন্তু জনগণের সম্মতি নিয়ে শেষ পর্যন্ত তার সমস্ত সংবিধান প্রতিষ্ঠা করতে হয়। ফলে ওইটা চূড়ান্ত কোনোভাবে জনগণের সম্মতি ছাড়া আপনি নিজে নিজে কিংবা কেউ করে ফেলতে পারেন না, যদি জনগণের সার্বভৌমত্ব স্বীকার করেন। কাজে সেই দিক থেকে সংস্কারের জন্য, নির্বাচনের জন্য যেমন সংস্কার দরকার, তেমনি সংস্কার সম্পন্ন করার জন্য একটা নির্বাচন দরকার। শিক্ষার্থী জনতার আন্দোলনের মধ্য থেকে যারা নেতৃত্বে ছিলেন, তাদের কারো বর্তমান সরকারের অংশ হওয়া উচিত হয়নি। বাইরে থেকে যে চাপ আমরা সৃষ্টি করতে পারতাম, আপনারা সৃষ্টি করতে পারতেন, সেটা অনেকাংশে এখন কমে গেছে। নিউ ওয়েজ সম্পাদক নুরুল কবির বলেন, দেশকে সামনে এগিয়ে নিতে ঐক্যের প্রয়োজন সবচেয়ে বেশি। তবে শুধু রাজনৈতিক দল নিয়ে ঐক্য হলে জুলাই আন্দোলন সার্থক হবে না। মাইনরিটি জনগোষ্ঠী, সেইটা আপনার জাতিগত হোক কিংবা ধর্মগত হোক, তারা যে সাম্প্রদায়িকতা দেখায় সংঘবদ্ধ থেকে, এইটাকে ঠিক সাম্প্রদায়িকতা বলে না। এটা হচ্ছে মেজরিটির ভয়ে তার প্রতিক্রিয়া। পৃথিবীর সমস্ত দেশে কেন মাইনরিটি কমিউনিটি সংঘবদ্ধ থাকে, যে ডিফেন্সিভ থাকে? কারণ মেজরিটি তার প্রেজেন্স, হেজিমনিক প্রেজেন্স, একটা আধিপত্যবাদী প্রেজেন্স এমনি থাকে। জাতীয় নির্বাচনে না ভোটের বিধান থাকা জরুরি বলেও মন্তব্য তার। বিধানটা যুক্ত করা উচিত এই সংস্কার প্রক্রিয়ায়। কেন? আমার আলাল ভাইকে পছন্দ হয়, তার পার্টি পছন্দ হয় না, কিন্তু তার পার্টি পছন্দ হইলে আমার আলাল ভাইকে পছন্দ হইল না, আমি কি করবো? মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে 2018 সালের একাদশ সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে করার অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর জন্য গঠন করা হয়েছে 5 সদস্যের টিম। বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিয়ে আওয়ামী লীগ সরকার
আয়োজন করেছিল একাদশ সংসদ নির্বাচন, যাতে অংশ নিয়েছিল বিএনপি সহ দেশের সব বড় রাজনৈতিক দল। 2018 সালে আয়োজন করা নির্বাচনের আগের দিন রাতেই পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় ভরা হয় ব্যালট বাক্স। ভোট জালিয়াতির সাথে নির্বাচন কমিশন ও এর কর্মীদেরও জড়িত থাকার অভিযোগ আসে। দুদক মহাপরিচালক জানান, আর্থিক লেনদেনের মাধ্যমে অবৈধভাবে সংসদ সদস্য নির্বাচনের অভিযোগ অনুসন্ধান করা হবে। প্রশাসন, নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, পুলিশ, র্যাব, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ অনুসন্ধানে দুদকের একজন উপপরিচালকের নেতৃত্বে 5 সদস্যের টিম গঠন করা হয়েছে। সংস্থাটি জানায়, প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন ছাড়াও যার বিরুদ্ধেই ভোটে কারচুপির প্রমাণ পাওয়া যাবে তার বিরুদ্ধেই নেওয়া হবে আইনি ব্যবস্থা। যাদেরকে মনে করবেন এটা রেকর্ডপত্র পর্যালোচনায় যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের সকলকেই অনুসন্ধানের আওতায় আনা হবে। এছাড়া পর্যায়ক্রমে 2014 ও 2024 সালের নির্বাচনে কারচুপিকারীদের বিরুদ্ধেও দুর্নীতির অনুসন্ধান চালাবে সংস্থাটি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারে চালের সংকট নেই, কিন্তু বিক্রি হচ্ছে চড়া দামে। 2 সপ্তাহ ধরে মোটা চালের দাম 58 টাকা কেজি আর সরু চাল কমপক্ষে 80 টাকা। খুচরা বিক্রেতা ও মিল মালিকেরা বলছেন, কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান বিপুল পরিমাণ চাল মজুত করেছে। দাম বাড়াচ্ছে তারাই। বাজার নিয়ন্ত্রণে চাল আমদানি করা হচ্ছে, এতে দাম কমার আশা খাদ্য উপদেষ্টার। কারওয়ান বাজার, নিউ মার্কেট ও মোহাম্মদপুর কৃষি মার্কেট কোথাও চালের ঘাটতি নেই। সব দোকানে বিপুল মজুদ, কিন্তু দাম বাড়তি। রাজধানীতে মিনিকেট ও নাজিরশাহেল চালের চাহিদা বেশি। সেই সরু চালের দাম 80 টাকা বা তারও বেশি। মোটা চালও বিক্রি হচ্ছে 58 টাকায়। দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। আর ইনকাম তো অবশ্যই কম। আমাদের তো মাসিক বেতন পাই হলো মাসে 11,000 টাকার মতো বেতন পাই। সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যায় আমাদের। বিভিন্ন কোম্পানিদের নিয়ন্ত্রণে চলে গেছে বাজারটা, কারণ হলো কোম্পানিরা চাল ধান স্টক করে ওরা যখন যে রেট বাজার করে তাই হয়। সবচেয়ে বেশি চাল সরবরাহ হয় কুষ্টিয়া থেকে। চালের দাম বাড়ার জন্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে দুষছেন সেখানকার মিল মালিকরা। মিলাদের মজুদ থাকে, এটা অবৈধ মজুদ, যে মজুদ থাকে অনেকে তাদেরকে ধরতে পারে যে তুমি মজুদ করছো, যেহেতু বেশি দামে কিনছো এখন কম দামে বেচো। এখন মজুদ করলে পরেও সরকার থেকে অনেক সমস্যা করে। একটা নির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন যে একটা মিলার কী পরিমাণ ধান মজুদ করতে পারবে। ভোক্তাদের অভিযোগ, দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো উদ্যোগ নেই। তবে খাদ্য উপদেষ্টার দাবি 10 লাখ টন চাল ও গম আমদানি করা হচ্ছে, দাম কমবে। আমাদের আমদানি কার্যক্রম, বিদেশ থেকে আমদানি কার্যক্রম অব্যাহত থাকবে এবং সোর্স হবে মাল্টিপল সোর্সের জন্য আমরা ইয়ে করবো। আমরা যেমন নেবারিং কান্ট্রি থেকে আনলে আমাদের সবচেয়ে কম দামে পড়ে, সহজে আনা যায়, এটাকে যেমন আমরা গুরুত্ব দিচ্ছি, প্রাধান্য দিচ্ছি। পাশাপাশি অন্যান্য সোর্স যেগুলি আছে এগুলির থেকে দাম একটু বেশি হলেও আমরা আনবো। সরকারি গুদামে চালের মজুদ কমে দাঁড়িয়েছে 9 লাখ টনে। কম দামে চাল বিক্রিও বন্ধ করে দিয়েছে টিসিবি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরও জানাতে হিলি ও বগুড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে হিলি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, এখন পর্যন্ত হিলি বন্দর দিয়ে কত মেট্রিক টন চাল আমদানি হয়েছে, আর আমদানিকারকরা কি বলছেন, তারা কোনো রকমের সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা, আর চাল আমদানির পরে বাজারে কোনো প্রভাব কি আপনি দেখছেন? জি, আপনি জানেন যে গত 6 নভেম্বর খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারিভাবে চাল আমদানির জন্য তারা অনুমোদন দিয়েছেন। তারই প্রেক্ষিতে কিন্তু 11 নভেম্বর হতে হিলি স্থল বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। গতকাল পর্যন্ত 1,04,000 মেট্রিক টন কিন্তু চাল আমদানি হয়েছে। আমরা দেখেছি এসব আমদানিকৃত চাল বন্দরে 3 থেকে 4 টাকা কমে কিন্তু বিক্রি হচ্ছে কেজিতে। যেটি চিকন হচ্ছে সেটি 66 থেকে 67 টাকা, যা গত 10-12 দিন আগেও কিন্তু বিক্রি হয়েছিল 71 থেকে 72 টাকার মধ্যে। আর মোটা চাল আমরা দেখেছি যে 10-15 দিন আগেও 53 থেকে 54 টাকা বিক্রি হয়েছিল, সেটা কিন্তু বন্দরে বিক্রি হচ্ছে 51 টাকার মধ্যে। তো আমি আমদানিকারকদের কাছে জানতে চেয়েছিলাম যে আসলে বন্দর দিয়ে পর্যাপ্ত পরিমাণে চাল আমদানি হচ্ছে, যেভাবে কমার কথা তেমন কমছে না কেন। তো তারা বলছেন যে আসলে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত
যে ডলারের মূল্য সেটা ঊর্ধ্বগতি ছিল, যার কারণে কিন্তু যে আমদানি সেটা বেশি পড়ার কারণে কিন্তু চালের বাজারটা বৃদ্ধি পেয়েছিল এবং বর্তমানে ডলারের বাজারটা কিছুটা স্থিতিশীল হওয়ার কারণে সেটা দাম কিন্তু কমে আসছে কেজিতে। তো তারা বলছেন যে ডলারের বাজারটা যদি এভাবে স্থিতিশীল থাকে সেক্ষেত্রে চালের দামটা কিন্তু বাড়ার আর সম্ভাবনা নেই। আপনি জানেন যে 11 নভেম্বর গোটা বাংলাদেশে প্রায় 102 জন আমদানিকারককে 5,85,000 মেট্রিক টন চালের কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছিল। তার মধ্যে শুধু হিলিতেই কিন্তু বিগত দিনে প্রায় 1,04,000 মেট্রিক টন কিন্তু চাল আমদানি হয়েছে। আর খোলা বাজারের কথা যদি বলি আমি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি যে আসলে খোলা বাজার দামটা কেন কমছে না। তো তারা বলছেন যে বন্দর থেকে যেভাবে চাল আমদানি হচ্ছে খোলা বাজারে কিন্তু সেভাবে সরবরাহ হচ্ছে না। সরবরাহ না হওয়ার কারণে কিন্তু দামে তেমন কিন্তু একটা প্রভাব পড়ছে না। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে যেসব চাল আমদানি হচ্ছে অধিকাংশ কিন্তু মিলাররাই আমদানি করছেন, যার কারণে তারা কিন্তু নিজস্ব গোডাউনে নিয়ে যাচ্ছেন এবং খোলা বাজারে সেই পরিমাণটা সরবরাহটা হচ্ছে না। তো এই ছিল হিলি থেকে সর্বশেষ অবস্থা। সাজ্জাদ, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার বগুড়ার পরিস্থিতি জানবো। সেখান থেকে আছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর রহমান, চাল আমদানি হচ্ছে, তারপরেও বাজারে চালের ঘাটতিও নেই, তারপরেও অনেক জায়গাতে বেশি দামে চাল বিক্রি করা হচ্ছে। বগুড়ার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? আমি বেশ কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলেছি যারা খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ে মূলত চালের বিষয়গুলো নিয়ে কাজ করেন। তারা আমাকে যেটি বলেছেন যে আমদানি করা চাল যখন বাজারে আসতে শুরু করেছে তখন থেকে এর ইতিবাচক একটা প্রভাবের কথা তারা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছেন। সেখান থেকে তারা যে তথ্য আমাকে দিচ্ছেন তাতে বলা যাচ্ছে যে গত 15 দিনের যে পার্থক্য, তারা 7 দিনের কথা বলছে যে 7 দিনের মধ্যে আর কোনো বাজারেই চালের তেমন দাম বাড়েনি, একটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে 7 দিন এর সাথে যদি তুলনা করা যায়, 7 দিনে বাদ দিলে অর্থাৎ 15 দিনের সাথে তুলনা করলে প্রায় সব ধরনের চালেই 2 টাকা করে কেজিতে কমেছে, এমন তথ্য আমরা দিচ্ছি। এবং একই সাথে তারা এটি বলেছে যে সরকারিভাবে মনিটরিং চালু হবার ফলে বেশ কিছু এলাকায় এখন চালের বাজার বলা যায় যে পুরোপুরি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। আর এই চালের বাজার না কমার কারণ হিসেবে তারা যেটি বলছেন, যারা কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে বাজার মনিটরিং এর পাশাপাশি সরবরাহটা এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি, যে কারণে চালের যে বাজার যেটি স্থিতিশীল বা একেবারে একটা নিয়ন্ত্রণের মধ্যে আসার কথা সেই পর্যায়ে এখনো আসেনি। এবং সেটি সম্ভব হবে যদি বাজার পুরোপুরি সরবরাহের আওতায় আনা যায় তাহলে। আর এর বাইরে কেন চালের দাম বৃদ্ধি পেয়েছে এই বিষয়টা আমরা খোঁজ করার চেষ্টা করেছিলাম। সেখানে মিলার এবং সরকারি কর্মকর্তারা একই কথা বলছে যে যখন বাজারে ধান ওঠে তখন বড় বড় চাল কল মালিকরা বিপুল পরিমাণ চাল মজুত করে ফেলে, ফলে যে বাজারে স্বাভাবিক সরবরাহ থাকার কথা চালে সেটি নাই। এবং সেক্ষেত্রে যেটি হচ্ছে যে মনোপলি ব্যবসা করবার জন্য বড় বড় কোম্পানিরা যে দামই মোটামুটি বাজারে দিয়ে দেয় বা নিয়ন্ত্রণ করবার জন্য যে দাম নির্ধারণ করে সেটি থাকে। একটি কোম্পানির কাছে 12,000-13,000 টন করে চাল মজুত করে রাখা হয় এবং সেই কোম্পানিগুলো যখন সুযোগ বুঝে তারা তাদের দাম নিয়ন্ত্রণ করবার জন্য করে। আর একটা বিষয় তারা বলেছে যে বাজার মনিটরিংটা যদি সঠিকভাবে করা সম্ভব হয় তাহলে চালের বাজার একটা নিয়ন্ত্রণের মধ্যে আসবে। এবং এখন পর্যন্ত চাল বাজার যে অবস্থা রয়েছে এটি আরেকটি কারণ, খাদ্য বিভাগ তাদের যে ওপেন সেল মার্কেটিং সেটি শুরু করেছে, অর্থাৎ খোলা বাজারে চাল বিক্রি করেছে, এটিরও একটা ইতিবাচক প্রভাব রয়েছে চালের বাজারে। এবং বগুড়া থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। ডলারের দাম কিছুটা স্থিতিশীল হওয়ায় হিলি স্থলবন্দরে ভারত থেকে বেড়েছে চাল আমদানি। এতে পাইকারিতে কেজি প্রতি 2 থেকে 3 টাকা কমেছে দাম। তবে খুচরা পর্যায়ে এখনও আগের দামেই কোথাও 2-1 টাকা বেশিতেই বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি আমদানির চাল খুচরা বাজারে না আসায় কোনো প্রভাব নেই। ধান সংকটের অজুহাতে অস্থির দেশের চালের বাজার, যার নিয়ন্ত্রণে সরকার চাল আমদানির অনুমতি দেয়, প্রত্যাহার করে নেওয়া হয় আমদানি শুল্ক। তবে ডিসেম্বরের শেষে ডলারের দাম 120 থেকে 126 টাকাতে ওঠায় আমদানি চালের দামও বৃদ্ধি পায় কেজিতে 4 থেকে 5 টাকা, কমে যায় আমদানি। তবে গত সপ্তাহে ডলারের মূল্য কিছুটা স্থিতিশীল হওয়ায় চালের আমদানি বেড়েছে। 2 টাকা ডলার দাম কমছে এবং মার্কেটে বেচা কিনা নাই। এই বেচা কিনা না থাকার কারণে আমদানি কারখানা কি দিচ্ছে 2 থেকে 3 টাকা লস করে দিচ্ছে। বন্দরে গড়ে প্রতিদিন 50 থেকে 70 ট্রাকে চাল আসছে। এসব চাল পাইকারিতে স্বর্ণা 2 টাকা কমে 51 টাকা, সম্পা কাটারি 3 টাকা কমে 67 টাকা, আতপ 2 টাকা কমে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে এর প্রভাব নেই খুচরা বাজারে, বরং কেজিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে দাম। ডলারের দাম কমাতে আমদানি বেশি হয়েছে, এই কারণে
চাউলের দাম পার কেজি 3 টাকা থেকে 2.5 টাকা কমে গেল। খুচরা বিক্রেতাদের দাবি, আমদানি চাল এখনও আসেনি বাজারে, যার সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। এদিকে বন্দরের রাজস্ব কর্মকর্তা জানিয়েছেন, পরীক্ষা নিরীক্ষার পর ছাড়পত্র দিতে কিছুটা সময় লাগছে। পর্যাপ্ত পরিমাণে দেখা যাচ্ছে আমদানি হওয়ার পরও দেখা যাচ্ছে ওইভাবে বাজারে আসতেছে না, চালটা বাইরে চলে যাচ্ছে। আমদানি রপ্তানির ভিতরে সবচেয়ে বেশি চাউল আমদানি হচ্ছে, যা গতকালকে আমাদের 120 ট্রাক চাউল আমদানি হয়েছে এবং আমরা দ্রুততার সহিত শুল্কায়ন সম্পন্ন করে ছাড় প্রদান করতেছি। গত 11 নভেম্বর থেকে 20 জানুয়ারি পর্যন্ত ভারত থেকে 2530 ট্রাকে 1,03,250 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। এখন প্রতিদিনই আসছে চাল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবারও এপিবিএনের হোয়াটসঅ্যাপে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হুমকির বার্তা দেওয়া হয়েছে। এতে নিরাপত্তা জোরদার করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, রাত 11টায় এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপে পাকিস্তানের 1 নম্বর থেকে হুমকির বার্তা পাঠানো হয়। বার্তা পেয়ে নির্ধারিত প্রোটোকল অনুযায়ী বিমানবন্দরে দায়িত্বরত সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে, আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। এর আগে মঙ্গলবার সকালে রোম থেকে ঢাকায় আসার পথে বিমানের একটি ফ্লাইটে বিস্ফোরক দ্রব্য বা বোমা থাকার বার্তা দেওয়া হয়। ফ্লাইটটি বুধবার সকাল 9টা 20 মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে তল্লাশি চালিয়ে বোমা বা এই জাতীয় কোনো বস্তুর সন্ধান পায়নি বোমা নিষ্ক্রিয়কারী দল। প্রায় 8 মাস আগে মালয়েশিয়ার কলিং ভিসার সুযোগ পেয়েও অপেক্ষা শেষ হচ্ছে না 18,000 কর্মীর। সিন্ডিকেটের কারণে যেতে না পারায় আন্দোলনে নেমেছেন তাদের একাংশ। সরকার এই বিষয়ে উদাসীন বলেও অভিযোগ তাদের। তবে মার্চ থেকেই এই কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর প্রক্রিয়া শুরুর আশ্বাস প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। 4 দফা দাবিতে বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে সড়ক অবরোধ করেন মালয়েশিয়া যেতে ইচ্ছুক কয়েকশো কর্মী। তারা জানান, গত বছরের 31শে মে কলিং ভিসার সুযোগ পেয়েও সিন্ডিকেটের কারণে যেতে পারেননি। টাকা দিয়েও যেতে না পারায় হতাশায় দিন কাটছে তাদের। আমার 2টা দোকান ছিল ফার্নিচারের, আমি সেই দোকান 2টা বিক্রি করে দিয়েছি। আমার এখন কোনো কাজ করার মতো কোনো পরিস্থিতি নাই। এজেন্সির সাথে আমরা যোগাযোগ করে এজেন্সি আমাদেরকে টাকাও দেয় না এবং বাইরেও পাঠায় না। এই বিষয়ে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান আন্দোলনরতরা। আজকে বাংলাদেশের সিন্ডিকেটের কারণে আজকে আমরা অসহায় হয়ে পড়েছি। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা বাড়ি ভিটা বিক্রি করেছি, সুদের উপরে টাকা নিয়েছি। সিন্ডিকেটের শক্তি বড় না আপনাদের শক্তি বড়? আপনারা এখানে সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো জোরালো পদক্ষেপ নিচ্ছেন না। আপনারা কি প্রবাসীদের সামনে পাশে কি দাঁড়াবেন না? আপনারা আমাদের এই আর্তনাদগুলো কে শুনবে? পুলিশি বাধায় কারওয়ান বাজারের সড়ক ছেড়ে পরে প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নেন বিক্ষুব্ধরা। প্রবাসী কল্যাণ সচিব জানান, 18,000 কর্মীকে পাঠানোর বিষয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা চলছে। মার্চ মাসে প্রক্রিয়া শুরুর আশ্বাস দেন তিনি। আমাদের প্রথম প্রাইম টার্গেট হচ্ছে ওনারা টাকাটা ফেরত পাক। 1 2 নম্বর হচ্ছে যে ওনাদেরকে এই যাওয়ার প্রসেসটা যেন আমরা একসাথে চালিয়ে যেতে পারি। দিন শেষে ওনারা যদি যেতে পারেন, এইটা হবে সবচেয়ে বড় কাজ। মন্ত্রণালয়ের পক্ষ থেকে রিক্রুটিং এজেন্সিগুলোকে দ্রুত কর্মীদের টাকা ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়েছে। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দাবি মেনে নেওয়া হবে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন আশ্বাসে বুধবার বিক্ষোভ সমাবেশ প্রত্যাহার করেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শিক্ষার্থীরা। পরে রাজধানীর শাহবাগ মোড়ে যান চলাচল স্বাভাবিক হয়। আন্দোলনকারীরা জানায়, 7 দিনের মধ্যে দাবি মানা না হলে সারা দেশের বিক্ষোভকারীদের নিয়ে সচিবালয় অভিমুখে লং মার্চ করবেন তারা। এর আগে বেলা 11:15টার পর শিক্ষার্থীরা জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ শুরু করেন। পরে দুপুরের পর শাহবাগ মোড় অবরোধ করেন তারা। তাদের অভিযোগ, 3 মাস একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করলেও দাবি পূরণ করা হয়নি। এজন্য তারা সড়কে নেমে আন্দোলন করছেন। দ্রুত 10ম গ্রেডে শূন্য পদের নিয়োগ, কর্মসংস্থান, সরকারি বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি, কোর্স কারিকুলাম সংশোধন এবং প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট করার দাবি তাদের। তারা আশ্বস্ত করছে সর্বোচ্চ যদি 7 দিনের মধ্যে তারা আমাদের এই দাবিগুলো পূরণ না করে, তাহলে আমরা সরাসরি ঢাকা টু লং মার্চ কর্মসূচি ঘোষণা করব এবং সেটা সচিবালয়মুখী হতে পারে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তরের শীর্ষ পদগুলো খালি।
দীর্ঘ সময় ধরে এসব পদ খালি থাকলেও এখন পর্যন্ত এসব পদে নিয়োগ দেওয়া হয়নি। এর ফলে গতি ফিরছে না শিক্ষা খাতে। শিক্ষা গবেষকেরা বলছেন, এসব পদে দ্রুততম সময়ের মধ্যে যোগ্যদের নিয়োগ দিতে হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট হাসিনা সরকারের পতন হয়। এরপর 5 মাস পার হয়েছে, কিন্তু শিক্ষা প্রশাসনে এখনো গতি আসেনি। স্কুল কলেজের একাডেমিক ও প্রশাসনিক কাজের দেখভাল করে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর। অথচ 5 আগস্টের পর থেকে গুরুত্বপূর্ণ এই দপ্তরের মহাপরিচালক পদে কাউকে পূর্ণ দায়িত্ব এখনো দেয়া হয়নি। সেই সঙ্গে এখানকার আরও 2টি পরিচালক পদও ফাঁকা। আগামী 10 এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অথচ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদ গত 18 ডিসেম্বর থেকে ফাঁকা। এই বোর্ডের চেয়ারম্যান সকল বোর্ডের সমন্বয়ক হিসেবে কাজ করে। সেই সঙ্গে আরও কয়েকটি বোর্ডের গুরুত্বপূর্ণ পদও ফাঁকা। জাতীয় শিক্ষা প্রশাসন একাডেমির মহাপরিচালক পদ ডিসেম্বর থেকে ফাঁকা। এরকম শিক্ষার বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ পদগুলো ফাঁকা রয়েছে। চেয়ারম্যান, মহাপরিচালক, এই জায়গাগুলো খালি থাকলে কিন্তু প্রশাসনে কাজ করে না, মন্ত্রণালয় তো আসলে কাজ করে না, কাজ করে অধিদপ্তর পরিদপ্তর যারা আসে এগুলো সেই জায়গাতে। তো সেই জায়গায় যদি গুরুত্বপূর্ণ এবং ডাইনামিক লোক যদি না বসানো হয় তাহলে এই প্রশাসন স্থবিরই থাকবে। শিক্ষা দপ্তরগুলোর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন শিক্ষা ক্যাডারের জ্যেষ্ঠ অধ্যাপকরা। শিক্ষা মন্ত্রণালয় বলছে, তদবিরের চাপে এসব পদে নিয়োগ দেয়া যাচ্ছে না। এর মধ্যে যোগ্যদের খুঁজে বের করা হচ্ছে। তিনি সবার কাছে গ্রহণযোগ্য হবে কিনা মতাদর্শের দিক থেকে, এবং তার শিক্ষাগত যোগ্যতা ভালো হতে হবে। তিনি কোনো দুর্নীতিতে আগে থেকে জড়ানো ছিলেন না, এটা দেখতে হবে। এসব পদে নিয়োগের জন্য শতাধিক সিভি জমা পড়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে হলে একদিকে যেমন সুনির্দিষ্ট পরিকল্পনা লাগবে, সেই সঙ্গে দপ্তরগুলোকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আর এর জন্য যোগ্যদের দ্রুততম সময়ের মধ্যে পদায়ন দেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সমালোচনার মুখে ওষুধসহ 5টি পণ্য ও সেবায় বর্ধিত ভ্যাট প্রত্যাহার করল এনবিআর। এছাড়া মিষ্টি, নন এসি হোটেল সহ কিছু পণ্যে ভ্যাট পুনর্নির্ধারণ করা হয়েছে। বুধবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন দিয়েছে এনবিআর। তাদের দাবি, ভোক্তাদের স্বস্তি দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখনও শিশু খাদ্য, বিদেশি ফলের মতো পণ্যে ভ্যাট ও শুল্ক হার পরিবর্তন হয়নি। চলতি অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ায় সরকার। এতে দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরেক দফা বেড়ে যেতে পারে সাধারণ মানুষের। এমন আশঙ্কায় দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠলে কিছুটা নমনীয় হয় অন্তর্বর্তী সরকার। ফলে বিভিন্ন পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক পুনর্নির্ধারণ ও প্রত্যাহার করে এনবিআর। এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়, চিকিৎসা সেবাকে আরও সহজ করতে ঔষধ শিল্পের উপর ব্যবসায়িক পর্যায়ে বর্ধিত ভ্যাটের হার প্রত্যাহার করে 2.4% রাখা হয়েছে। 20 টাকা আপনি দেবেন না, রোডে জিনিস থেকে একটা কফি খাবেন, ওখানে 15 টাকা দিতে আপনার থাকে। এইরকম যদি থাকে মোবাইল ফোন, ইন্টারনেট সেবার উপর নতুন আরোপিত সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এছাড়া 3 স্টার, 4 স্টার এবং 5 স্টার হোটেল ছাড়া অন্য সব রেস্তোরাঁয় বর্ধিত ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপে বাড়তি ভ্যাটও থাকছে না। এদিকে নন এসি হোটেল, মিষ্টান্ন ভাণ্ডার ও নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোশাক বিপণনের ক্ষেত্রে বর্ধিত ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করা হয়নি। 15% থেকে কমিয়ে 10% করা হয়েছে। এর আগে হজযাত্রীদের খরচ কমাতে টিকিটের উপর আবগারি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়। তবে চলতি মাসের শুরুতে অভ্যন্তরীণ পথে বিমানযাত্রার আবগারি শুল্ক বাড়ানো হলেও এখন তা আর কমানো হয়নি। এলপি গ্যাসের উৎপাদন পর্যায়ে 7.5% আরোপিত ভ্যাট আগের মতোই থাকছে। বিভিন্ন মূল্যস্তরের সিগারেটে সম্পূরক শুল্ক 65% থেকে বাড়িয়ে 67% করা হলেও তা এখনও অব্যাহত রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেন 30 থেকে 50 লাখ টাকা করা হলে এখনও লেনদেন কর দিতে হবে, জানিয়ে ক্ষোভ রয়েছে ব্যবসায়ী মহলে। কিন্তু রেভিনিউ আর্ন করতে গেলে যখন ইচ্ছা তখন ধরেন হঠাৎ করে করাটা আমরা প্রতিবাদ করতেছি, এবং এইটা অর্থনীতির জন্য নেতিবাচক হবে। আমদানি করা বাদাম, ফল, বিস্কুট, কেক, জুস, রং, ডিটারজেন্টে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়লেও নতুন প্রজ্ঞাপনে তা কমানো হয়নি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বিদ্যুতের দাম পর্যালোচনায় কমিটি গঠন করেছে সরকার। মঙ্গলবার বিদ্যুৎ বিভাগ এই কমিটি গঠন করেছে। কমিটিতে 6 জনকে সদস্য করা হয়েছে। গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে। উচ্চ পর্যায়ের এই কমিটি বিদ্যুৎ জ্বালানির বিশেষ বিধান বা দায়মুক্তি আইনের আওতায় নির্মিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্রয় চুক্তিতে অসঙ্গতি খুঁজে বের করে এই সংক্রান্ত সুপারিশ করবে। পাশাপাশি বিশেষ আইনে করা ফার্নেস তেলভিত্তিক কেন্দ্রগুলো বিদ্যুতের দাম পর্যালোচনা করে তা কমানো যায় কিনা সে সুপারিশও করবে। বিদ্যুৎ বিভাগের অফিস আদেশে বলা হয়েছে, কমিটিতে প্রয়োজনে অভিজ্ঞ কোনো সদস্যকে অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের আওতায় 91টি বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছে কোনো ধরনের দরপত্র আহ্বান ছাড়াই। জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতি বছর তাপমাত্রা অসহনীয় হবার শঙ্কা আরও তীব্র হচ্ছে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের সীমাবদ্ধ না রাখলে বাংলাদেশের মতো দেশের ঝুঁকি আরও বাড়বে। কৃষি থেকে জনজীবনে অস্তিত্ব হুমকির মুখে পড়ার আশঙ্কা করছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্যারিস চুক্তির অনুচ্ছেদ 6 বাস্তবায়ন বিষয়ক এক কর্মশালায় এই মন্তব্য করেন তিনি। বুধবার বলেন, চ্যালেঞ্জ মোকাবিলায় জলবায়ু ন্যায্যতার জন্য সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বাজার ভিত্তিক সমাধানের প্রসঙ্গে উপদেষ্টা জানান, কার্বন বাণিজ্যের মাধ্যমে নির্গমন কমানোর সুযোগ থাকলেও এটি কার্যকর করতে সুশাসন ও দক্ষতা বাড়ানো প্রয়োজন। বায়ু দূষণের প্রভাব নিয়ে রিজওয়ানা বলেন, জলবায়ু পরিবর্তনের সরাসরি শিকার হচ্ছেন গ্রামীণ নারী ও শিশুরা। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের এই কর্মশালায় অংশ নেয় বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধিরা। Humble request to all of you would be জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আমাদের লক্ষ্য হওয়া উচিত বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখা। এই লক্ষ্য অর্জন ব্যর্থ হলে আমাদের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়বে। এই সংকট আমাদের ভবিষ্যৎ আকাঙ্ক্ষা পূরণে বড় বাধা। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় শীতের তীব্রতা বেড়েছে। সকালে উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.2 ডিগ্রি সেলসিয়াস। আরও জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, শীতের কারণে মানুষের ভোগান্তির চিত্র জানাবেন, আর কৃষিতে কোনো রকমের ক্ষতি হচ্ছে কিনা? জি, আমি যদি প্রথমেই আবহাওয়া অফিস তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য বলি, তাহলে পঞ্চগড়ে বর্তমান মৃদু শৈত্যপ্রবাহ বা মাঝারি শৈত্যপ্রবাহ কিন্তু নেই। সর্বনিম্ন তাপমাত্রা এটি বেড়েছে। সকাল 6টায় প্রাথমিকভাবে রেকর্ড করা হয়েছিল 12.2 ডিগ্রি সেলসিয়াস। কিছুক্ষণ আগে আমি তেঁতুলিয়া আবহাওয়া অফিসের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন জিতেন্দ্রনাথ রায়, তার সাথে কথা বলেছি। সকাল 9টায় সর্বশেষ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। আসলে এটি হলো তাপমাত্রা সর্বনিম্ন যদিও বাড়ছে, দিনের তাপমাত্রা কিন্তু কমে গিয়েছে। আমরা গতকালকে দেখেছি সর্বোচ্চ তাপমাত্রা, যেটা আমরা দিনের তাপমাত্রা বলে থাকি, রেকর্ড করা হয়েছে 18.6 ডিগ্রি সেলসিয়াস। এটি কিন্তু আসলে 23 থেকে 24 এর মধ্যেই উঠানামা করছিল। আমরা গতকালকে দেখেছি যে সকাল থেকে দিনভর সূর্যের মুখ দেখা যায়নি, সারাদিন ঘন কুয়াশা ছিল। আজকেও যদি আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, ঘন কুয়াশায় ঢেকে রয়েছে গোটা এলাকা। এটি আসলে আমরা দেখেছি যে গতকালকে সারাদিন সূর্যের মুখ দেখা যায়নি, সাথে ঘন কুয়াশা এবং উত্তরের হিমশীতল বাতাস ছিল। এই বাতাসের কারণে কিন্তু শীতের প্রকোপটা বেশি। আর আমরা দেখছি যে এই কুয়াশার সাথে কিন্তু বৃষ্টির মতো কুয়াশা, মাঠঘাট শিশিরে ভিজে রয়েছে। এটি বলা হচ্ছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে যে শৈত্যপ্রবাহ না, কিন্তু সাধারণ মানুষজনের সাথে কথা বলে দেখা গেছে যে তারা আসলে এটিকেই শৈত্যপ্রবাহ বলছেন, যে বাতাসের সাথে কুয়াশা বৃষ্টির মতো গায়ে লাগছে। আপনি বলছিলেন কৃষি এর প্রভাবের কথা, তো আমি পঞ্চগড় যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি। তিনি বলেছেন আসলে শীত মৌসুমে রোদ থাকছিল, গত 2 দিন থেকেই কুয়াশার কারণে যে একটা ক্ষতির আশঙ্কা থেকে যায় বোরো বীজতলা। তারা বলছেন যে কৃষকদের, যারা বোরো চাষি, তাদের এই শীতের প্রকোপ অর্থাৎ কুয়াশার থেকে রক্ষা পাওয়ার জন্য পলিথিন দিয়ে, বিশেষ কায়দায় পলিথিন দিয়ে ঢেকে রাখা হচ্ছে। তো এই ছিল শীত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে সর্বশেষ। পঞ্চগড় থেকে জানাচ্ছেন সহকর্মী শফিকুল আলম। বরিশাল সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার 23 বছরেও কাজ শুরু করতে পারেনি ওয়াসা।
পানির বিল ও প্রভাব হাতছাড়া হওয়ার শঙ্কায় ওয়াসা প্রতিষ্ঠার প্রস্তাব একাধিকবার সিটি কর্পোরেশন প্রত্যাখ্যান করলেও নগরবাসীকে শতভাগ পানি সরবরাহ নিশ্চিত করতে পারেনি। সংকট মোকাবিলায় ব্যক্তি উদ্যোগে বসানো হচ্ছে সাবমার্সিবল নলকূপ। এতে ভূগর্ভস্থ পানির স্তর নামছে আশঙ্কাজনকভাবে। প্রায় ৬ লাখ মানুষের নগরী বরিশাল সিটি কর্পোরেশন। এসব বাসিন্দাদের নিরবিচ্ছিন্ন পানি সরবরাহে এখনও প্রতিষ্ঠা করা যায়নি ওয়াসা। নগরবাসীর অভিযোগ, পানির বিল বাবদ বছরে কোটি টাকা আয়কে বড় করে দেখছে কর্পোরেশন। এজন্য জনসেবা উপেক্ষিত হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশন তার ক্ষমতা এবং অর্থনৈতিক যে লাভ, সেটার বাইরে যায় জনগণের ইচ্ছার প্রতিফলনের কখনো চায় না। ওয়াসা হইলে ভিন্ন একটি দপ্তর হবে এবং সেখানে তাদের আয়টা কমে যাবে। সেই আয়ের স্বার্থে জনগণকে ভোগান্তির মধ্যে তারা রাখছে। সিটি কর্পোরেশন যে পানি সরবরাহ করে তা চাহিদার তুলনায় অনেক কম। নগর পরিকল্পনাবিদরা বলছেন, নগরীতে পানির চাহিদা পূরণে ওয়াসার বিকল্প নেই। একটা সম্পূর্ণ ভিন্ন ডেডিকেটেড প্রতিষ্ঠান থাকা খুব জরুরি। সেই ক্ষেত্রে যেটা সমাধান হতে পারে, ওয়াসা একটা সমাধান হতে পারে। তারা শুধু পানি সরবরাহটা দেখবে, একই সাথে পয়নিষ্কাশনটা দেখবে। পানি সংকট মোকাবেলায় সাবমার্সিবল নলকূপ স্থাপন করায় প্রভাব পড়েছে ভূগর্ভস্থ পানির স্তরে। নগরীর চরবাড়িয়া, রায়পাশা, চরকাউয়া সহ বিভিন্ন এলাকায় পানির স্তর নেমে গেছে 40 ফুট পর্যন্ত। 1000 থেকে 1200 ফুটের নিচে গেলে মূলত খাবার যোগ্য পানি পাওয়া যায়। সুতরাং এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের আন্ডারগ্রাউন্ডের যে পানি সেটা থাকবে না এবং প্রতিবেশে আমরা একটা বিপর্যয় আশঙ্কা রয়েছে। একাধিকবার ওয়াসা প্রতিষ্ঠার দাবি উঠলেও বারবার তা প্রত্যাখ্যান করে এসেছে সিটি কর্পোরেশন। 6 বার চেয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমরা কোনোবারই ডাটা তাদেরকে দেইনি এবং সর্বশেষ সেটা নেতিবাচক মন্তব্য করে পাঠিয়ে দেওয়া হয়েছে 22 সালে। তবে নতুন করে স্থানীয় সরকার বিভাগকে প্রস্তাবনা দেওয়ার জন্য বলা হয়েছে বলে জানান প্রধান নির্বাহী কর্মকর্তা। স্থানীয় সরকার বিভাগে আমি কথা বলেছি আমাদের অনেক উপসচিবের সাথে, তারা বলছেন যে স্যার এটা একটা দিয়ে দেন, এটা খুবই ভালো প্রজেক্ট, আমরা দিলে আমরা সাথে সাথে ব্যবস্থা নিতে পারবো, এবং তারা অ্যাপ্রিসিয়েট করছে যে এটা একটা প্রস্তাব দেওয়ার জন্য। ব্যক্তি স্বার্থে নয়, জনস্বার্থে পানির সংকট থেকে উত্তরণে দ্রুত ওয়াসা প্রতিষ্ঠার দাবি জানিয়েছে নগরবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শাহজালাল বিমানবন্দরে আবারও হুমকির বার্তা দেওয়া হয়েছে। এতে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক, দ্বিতীয়বার যে হুমকির বার্তা দেওয়া হয়েছে, কি ধরনের লেখা সেখানে ছিল, আর এরপরে বিমানবন্দরে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, আর কোনো শঙ্কা রয়েছে কিনা? দেখুন, গতকালকে প্রথমে যে এই আতঙ্ক ছড়ানোর যে সূত্রপাত, গতকাল পাকিস্তানের একটি নম্বর থেকে একটি টেক্সট এসেছিল এপিবিএন এর নাম্বারে। সেখানে বলা হয়েছিল যে ইতালি রোম থেকে একটি ফ্লাইট আসবেন, এই ফ্লাইটের মধ্যে এই বোমার সাদৃশ্য কিছু একটা আছে, এই ধরনের একটি আতঙ্ক ছড়ানো হয়েছিল। গতকালকে আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন কি পরিমাণ আতঙ্ক ছড়িয়েছে। তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছিল, বাহিরেও মোতায়েন করা হয়েছিল, ভিতরেও আসলে মোতায়েন করা হয়েছিল। এরপর থেকে কিন্তু এই ধরনের কোনো কিছুই বোমা সাদৃশ্য কিছুই পাওয়া যায়নি। এই আতঙ্ক আসলে গতকাল বিকেল পর্যন্তই ছিল। এরপর থেকে বিমান কর্তৃপক্ষ এবং এপিবিএন আইনশৃঙ্খলা বাহিনী যারাই আছেন তারাই ঘোষণা দিয়েছেন এই ধরনের কোনো কিছু নেই, আতঙ্ক ছড়ানোর জন্য অনেককেই না করা হয়েছে। তারপরে আসলে রাত 11টার দিকে আরও একটি পাকিস্তানের নম্বর থেকে হোয়াটসঅ্যাপে অর্থাৎ এপিবিএন এর নম্বরে একটি টেক্সট এসেছিল। সেখানেও বলা হয়েছিল যে কোনো মুহূর্তে বোমা হামলা হতে পারে বা বোমা সাদৃশ্য কোনো বিস্ফোরণ হতে পারে। এরপর থেকে কিন্তু আবারও সারা রাত একটু আতঙ্ক ছড়িয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তা জোরদার করেছে। এখন পর্যন্ত আমরা এখন আছি এয়ারপোর্টে এবং যেটি আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে আছে এবং আমরা বাইরে অবস্থান করছি। এখন মানুষের মাঝে কোনো ধরনের আতঙ্ক আমরা দেখতে পাচ্ছি না, স্বাভাবিক কার্যক্রম চলছে। এবং বিশেষ করে আমরা এখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে, আনসার থেকে শুরু করে এপিবিএন, তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন কোনো ধরনের আতঙ্ক না ছড়ানোর জন্য। তারা আরেকটি বিষয় বলছেন, সব অন্যান্য সময় যেভাবে বিমানবন্দর চলছে এখন কিন্তু সেভাবেই চলছে। আপনারা যদি একটু দেখানোর চেষ্টা করি যে আমরা বিমানবন্দরের এখনকার অবস্থা দেখুন, যে অন্যান্য সময়ের মতো স্বাভাবিক যে কার্যক্রম সেটিই কিন্তু চলছে এবং কোনো ধরনের
কারো মাঝে কোনো আতঙ্ক নেই। তাছাড়া এখানে আনসার সদস্যরা তাদের দায়িত্ব পালন করছে, এপিবিএন সদস্যরাও তাদের দায়িত্ব পালন করছে এবং অন্যান্য সময় স্বাভাবিক। আমি কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি, এখানে যারা আসছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টি বলছেন তারা আসলে এই নিয়ে কোনো তার আতঙ্কগ্রস্ত না। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে তারপরেও যেহেতু এই ধরনের একটি হুমকি আসছে তারা সেভাবে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলার তারা তাদের অতিরিক্ত যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তবে এপিবিএন এর একটি সূত্র আমাকে জানিয়েছে সেই এপিবিএন একটি সূত্র আমাকে জানিয়েছে যে এই ধরনের আসলে কোনো ধরনের ঘটনা আসলে নেই, তাদের মধ্যে এক ধরনের খটকা কাজ করছে এবং আতঙ্ক ছড়ানোর জন্যই হয়তো কোনো একটা পক্ষ বারবার এমন ধরনের টেক্সট করছে। এই ছিল এয়ারপোর্ট থেকে আমার কাছে সবশেষ। শাহজালাল বিমানবন্দর থেকে জানাচ্ছেন সহকর্মী ওমর ফারুক। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।